সাহার ব্যাংক অ্যাকাউন্টে ১৩৪ কোটি টাকা বেতন বহির্ভূত লেনদেনের অভিযোগ তিনি নিজেও একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন যে এই ১৩৪ কোটি টাকা আদতে ওনার ব্যাংক অ্যাকাউন্ট নয়। যে কাউকে আপনি অভিযুক্ত করতে পারেন, কিন্তু সেই অভিযোগের প্রেক্ষিতে আপনাকে মিনিমাম কারণ লাগে। এটি পরিস্থিতি নীতিমালায় যে কোন জায়গাটাতে কেমন করে একটা প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা যায়, তাহলে ১৬৭ জন আপনারা বলতে চান কোনো না কোনো অপরাধী, এই জায়গাটা তো অবশ্যই বন্ধ হওয়া উচিত। শেখ হাসিনা সরকার সবার আদর্শ এখন। আগে শেখ হাসিনা সরকার যা কিছু করেছেন এখন তাই কিছু করবেন। ডেইলি স্টার হেডিং করেছে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্কড উইথ মুন্নি সাহা। লিঙ্কড উইথ মুন্নি সাহা মানে কি? তো আমিও তো বিএনপি আমলে সাংবাদিকতা করেছি, আওয়ামী লীগ আমলে করেছি। এইবার এসে যেটি হলো যে 15 দিন 20 দিন 1 মাসের মধ্যে যত শত সাংবাদিককে চাকরিচ্যুত করা হলো, যত চাপ প্রয়োগ করে, এটি তো বাংলাদেশের ইতিহাসে কোনোদিন ঘটে নাই। IPCO brand selects only the best products for our customers. সিনিয়র সাংবাদিক মুন্নি সাহার ব্যাংক অ্যাকাউন্টে ১৩৪ কোটি টাকা বেতন বহির্ভূত লেনদেনের অভিযোগ আনা হয়েছে। এটি টক অফ দ্য টাউন, অর্থাৎ বাংলাদেশে গত দুদিন ধরে এটি আলোচনার কেন্দ্রবিন্দু। এবং কিছুক্ষণ আগে আমি শোয়ের আগে মুন্নি সাহার সাথে কথাও বলছিলাম যে তিনি আসলে বলেছেন যে এই যে তার আত্মপক্ষ সমর্থন বা তাকে, আমরা তো জানি একটা সাংবাদিক যখন প্রতিবেদন তৈরি করবেন, যার বিরুদ্ধে অভিযোগ তার কাছ থেকে তার বক্তব্যের সত্যতাটি যাচাই করে নেবেন। অনেক প্রতিবেদক এই কাজটি করেননি এবং তিনি নিজেও একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন যে এই ১৩৪ কোটি টাকা আদতে ওনার ব্যাংক অ্যাকাউন্ট নয়, তার প্রতিষ্ঠানের ও ব্যাংক অ্যাকাউন্টটা তার বন্ধুর। তো এই বিষয়টি জয় মামুন, আমি আসবো আপনার কাছে, একটু ব্যাখ্যা নিশ্চয়ই আপনি এটি আরো ভালো বলতে পারবেন মুন্নির বক্তব্যের পর। মুন্নি, আপনি কি শেষ করবেন এই প্রসঙ্গটি দিয়ে? তো হচ্ছে আমরা যে প্রসঙ্গে ছিলাম সেটা হচ্ছে, আপনি যখন কাউকে অভিযুক্ত করবেন, যে কাউকে আপনি অভিযুক্ত করতে পারেন, কিন্তু সেই অভিযোগের প্রেক্ষিতে আপনাকে মিনিমাম কারণ লাগে। আপনি ১৬৭ জন সাংবাদিকের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করছেন, খুবই ভালো, সবাই ধরেন দোষর। আপনি মানে প্রেস অ্যাক্রেডিটেশন কার্ডের যে নীতিমালা আছে, সেটি পরিস্থিতি নীতিমালায় যে কোন জায়গাটাতে কেমন করে একটা প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা যায়, 4টা কারণ আছে। এক হচ্ছে আপনি যদি পেশা পরিবর্তন করেন, আপনি যদি আপনার স্টেশন পরিবর্তন করেন, আপনার মেয়াদ যদি উত্তীর্ণ হয়ে যায়, আপনি যদি কোনো অপরাধে বা কোনো ফৌজদারির আইনে মামলায় আপনি যদি অপরাধী হন, তাহলে ১৬৭ জন আপনারা বলতে চান কোনো না কোনো অপরাধী বা যার কার্ডই নাই, আপনার কার্ডটা বাতিল করে তাকে সামাজিকভাবে দোষর হিসেবে প্রতিষ্ঠিত যে করলেন, তার এই ক্ষতিপূরণের জায়গাটা আসলে কে দিবে? তার যে মানহানি সম্মানহানি হয়, এই ক্ষতিপূরণের জায়গাটা কে দিবে? এবং আপনি যে বললেন যে অপরজনের বক্তব্য দাও, এইসব ক্রুশিয়াল, অতি কনফিডেন্সিয়াল যে তালিকা, যেগুলো যে মন্ত্রণালয় চাইলে বা যে কোনো গোয়েন্দা সংস্থা চাইলে সেটা খুবই কনফিডেন্সিয়ালি সেই গোয়েন্দা সংস্থার কাছে যাওয়ার কথা, এগুলো কে লিক করে, কেন লিক করে? যে কারোর অ্যাকাউন্ট যে কেউ দেখতে পারে কি আসলে? আমি তো কোনো সরকারি কর্মকর্তা না, অন্য কেউ কোনো সরকারি কর্মকর্তা না যে চাইলেই আমার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা দেখার জন্য আমি সেখানে যে উকি ঝুঁকি মারতে পারি। আমার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে, আমি কি করি, আমি কি না করি, সেটার জন্য আমার বিরুদ্ধে মিনিমাম আমি বলছি ন্যূনতম আমার কোনো কারণ নেই যে এই কারণে এই মানুষটার আমি ব্যাংক অ্যাকাউন্টটা দেখতে চাই। বলে দিলেন, বলে দেওয়ার পর সমাজে দেখালেন এরা সব দুর্নীতিবাজ সাংবাদিক, এদের ব্যাংক অ্যাকাউন্ট দেখা হবে, এদের দেখা হবে। এই জায়গাটা তো অবশ্যই বন্ধ হওয়া উচিত। আকন ভাই এখানে বলতেছিলেন আগেও তো এরকম হয়েছে, তার মানে কি শেখ হাসিনা সরকার সবার আদর্শ এখন? আগে শেখ হাসিনা সরকার যা কিছু করেছেন এখন তাই কিছু করবেন। মামুন ভাই যে কথাটা আমাদের বললেন যে এখন যারা প্রেস সেক্রেটারি, এখন যারা বাইরে চলে যাচ্ছেন, এখন যারা বড় বড় পদে যাচ্ছেন, এই ক্ষমতা পালা বদলে তারাও কি একসময় দোষর হবে এবং তারাও এরকম খুনের মামলা, জেল হাজত, তারপরে এই ব্যাংক অ্যাকাউন্ট জব্দ এইসবের মধ্যে পড়বেন? নাকি তারা সবাই ভুলে যান যে কখনো না কখনো রেজিমের পতন ঘটেই এবং কেউ টানা কোনোদিন ক্ষমতায় থাকতে পারবেন না? কাজে এই পাগলের সাথে সাথে অন্যজনকে যে ধূলিসাৎ করে ফেলতে হবে, এটা থেকে আমরা যদি বের না হতে পারি, আমরা কিসের নতুন বাংলাদেশের কথা বলি? আমরা কোন নতুন বাংলাদেশ? ধন্যবাদ মুন্নি। আমি একটু জয়মা মুন্নির কাছে যেতে চাই। প্রসঙ্গ মুন্নি সাহার ব্যাংক অ্যাকাউন্টে বেতন। ধন্যবাদ
ধন্যবাদ। আমি মুন্নি সাহার ব্যাংক অ্যাকাউন্ট প্রসঙ্গে তো আসলে বলার কোনো অধিকার আমার নেই নৈতিকভাবে, কারণ মুন্নি সাহা নিজেই যেহেতু ব্যাখ্যা দিয়েছেন। আমি একটা সাধারণ জিনিস বুঝি, সেটা হচ্ছে যে ডেইলি স্টার হেডিং করেছে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্কড উইথ মুন্নি সাহা। আরে বাবা, লিঙ্কড উইথ মুন্নি সাহা মানে কি? একটা অ্যাকাউন্টের মধ্যে তাকে নমিনি করা হয়েছে, সেজন্য সে লিঙ্কড হয়ে গেল। আর সেটা দিয়ে বিরাট শিরোনাম হলো 134 কোটি টাকা। অ্যাকাউন্টটা খোলা হয়েছে 2002 সালে বা 2004 সালে। সেখান থেকে আজকে পর্যন্ত মোট একটা প্রতিষ্ঠানের, একটা ব্যবসা প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট, সেখানে 134 কোটি টাকা জমা হতেই পারে। এটা এমন কোনো 1,34,000 কোটি টাকা না, বা 10,000 কোটি টাকা না যে পাচার করার 134 কোটি টাকা একটা 10-15 বছর ধরে যদি একটা অ্যাকাউন্টে জমা হয়, এবং সেটা আবার 120 কোটি টাকা তার মধ্যে খরচও হয়েছে, তোলা হয়েছে, এমন না যে একদিনে তুলে ফেলা হয়েছে। এটা যেদিন অ্যাকাউন্ট খোলা হয়েছে সেদিন থেকে ওই অফিসের স্টাফদের বেতন থেকে শুরু করে, এটা দেশ রূপান্তর আরো কয়েকটা পত্রিকা রিপোর্টও করেছে, সেদিন থেকে শুরু করে অফিসের ভাড়া, বেতন, মেনটেনেন্স, তারপরে হচ্ছে ব্যাংক ঋণের যে কিস্তি পরিশোধ, আমদানি ব্যয় মেটানো, রপ্তানি আয়, মানে ইত্যাদি সবই তো একটা অ্যাকাউন্টের মাধ্যমে হয়। সেই অ্যাকাউন্ট যার, তিনি মুন্নি সাহার বন্ধু, এবং তিনি, আমরা যখন ভোরের কাগজে কাজ করি সেই 90s থেকে, তখন থেকে আমরা চিনি কবির হোসেন তাপস মুন্নির বন্ধু, এবং তখন থেকেই তাদের সুসম্পর্ক। সেই কারণে বা যে কারণেই হোক, মুন্নিকে তিনি অ্যাকাউন্টে নমিনি করেছেন। আর রিপোর্ট হয়ে গেল মুন্নির অ্যাকাউন্টে 134 কোটি টাকা। অ্যাকাউন্ট তো মুন্নি সাহারই না, এটা নিয়ে তো কথা বলার কিছু নাই। আমি একটু আমাদের এই মুন্নির যে কথাগুলি বলছিলেন, নাজনীন মুন্নি, সেইখানে একটু আসতে চাই। আমি নাজনীন মুন্নির সঙ্গে সম্পূর্ণ একমত। আরেকটু যোগ করতে চাই, সেটি হচ্ছে যে অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল বা ইত্যাদি করে আমাদেরকে হেনস্থা করা হয়েছে, এটি সত্যি। কিন্তু তার চেয়ে ভয়ঙ্কর যে ঘটনাটা ঘটেছে, এই যে আমার ভাই সুফিয়ান বসে আছেন আমার সামনে, তিনি, আবু সালে, যে আমার তিনি নানা রকম নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু তিনি চাকরি করেছেন। কয়েকদিন আগে কি নাম, বিএসএস এর সভাপতি হয়েছে আনোয়ার আল দিন, আমার পাশের বিল্ডিং এটিএন এর পাশে, যে ওয়াসা ইত্তেফাকে চাকরি করত। গত 15 বছর আনোয়ার দিন চাকরি করেছে, এবং আমার পরিচিত, আমিও তো বিএনপি আমলে সাংবাদিকতা করেছি, আওয়ামী লীগ আমলে করেছি, তারপরে হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের আমলে, সব আমলে সাংবাদিকতা করেছি। সব রাজনৈতিক দলের মতের সঙ্গে বন্ধুত্ব আছে আমার, এবং ভালো সম্পর্ক আছে। এইবার এসে যেটি হলো যে 15 দিন 20 দিন 1 মাসের মধ্যে যত শত সাংবাদিককে চাকরিচ্যুত করা হলো, যত চাপ প্রয়োগ করে, এটি তো বাংলাদেশের ইতিহাসে কোনোদিন ঘটে নাই। আমরা 75-এর সময় কি হয়েছে জানি না, তখন তো আর আমরা মানে শিশু ছিলাম। আমি 90-এর ছাত্র আন্দোলনের সময় রাস্তায় ছিলাম, 90-এর পরবর্তী কালে 91 সাল থেকে সাংবাদিকতা করি, 96-এ একটা ক্ষমতার পরিবর্তন দেখেছি, 2001-এ এসে ক্ষমতার পরিবর্তন দেখেছি নির্বাচনের মাধ্যমে, 2007-এ এসে আবার 111 সামরিক সরকার দেখেছি, তারপরে আবার 2009-এর পরে 9-এ এসে আবার রাজনৈতিক সরকার দেখেছি। কতবার ক্ষমতার পরিবর্তন হয়েছে, কিন্তু সাংবাদিকদেরকে এরকম গণহারে চাকরিচ্যুতি করা এবং গণহারে হত্যা মামলার আসামি করা বাংলাদেশের ইতিহাসে কোনোদিন ঘটেনি। এইটা কোনোভাবেই বাংলাদেশের সাংবাদিকতাকে, কোনো সাংবাদিকতার জন্য কোনো ইতিবাচক দিক না, এবং এটি সাংবাদিকতার জন্য চরম একটা খারাপ সময়। এখন যারা মনে করছেন যে এই সাংবাদিকদেরকে, এরা 15 বছর বিরাট রাজত্বের সঙ্গে সাংবাদিকতা করেছে, ফলে এদেরকে ঝেঁটিয়ে বিদায় করে দাও, এবং এখন নতুন যারা আসবে তারাই রাজা হয়ে যাবে, ডোন্ট, থিংস আর নট দ্যাট ইজি। এটি খুবই একটা অন্যায় কাজ হয়েছে এবং হচ্ছে। এই অন্যায়গুলো হওয়া উচিত না। যদি কারো বিরুদ্ধে, আবারও বলি, যদি কারো বিরুদ্ধে অভিযোগ থাকে, যদি কেউ সত্যি সত্যি দোষর হয়, যদি কেউ অপরাধী, মানে ধরেন বিগত সরকারের আমলে চাকরি পাওয়াও দোষের না, সরকারি অনেক মানে পদে অনেকে গিয়েছে, সেই পদে গিয়ে যদি সে কোনো অন্যায় কাজ করে থাকে, সেটির বিচার হওয়া উচিত। কেউ যদি পদে না গিয়েও কোনো সরকারি সুবিধা নিয়ে থাকে অবৈধ, সেটার বিচার হওয়া উচিত। কেউ যদি কোনো কি বলে দুর্নীতি করে সাংবাদিকতার নাম ব্যবহার করে, আপনি কি সেই কথাটাও বলবেন? বিগত আওয়ামী লীগ সরকারের সময় অনেক সাংবাদিককেও কিন্তু দেশ ছাড়তে হয়েছিল, এবং অনেকেও কিন্তু চাকরিচ্যুত হয়েছিল। না 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 ভাই, অনেকে চাকরিচ্যুত হয়েছিল না। আমি বললাম যে গত 2 মাসে যত শত চাকরিচ্যুত হয়েছে, আমি নাম ধরে ধরে বলতে পারি। ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে অনেক সাংবাদিককে গ্রেফতার করা হয়েছিল। হ্যাঁ, সেটি তো হয়েছিল ভাই, আমি তো সেটা বলছি না যে হয় নাই। সেই ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে আমরা আন্দোলন করেছি, আমরা বহু কিছু করেছি, এবং সেই আইনে তো আমাদের সহকর্মীদের বিরুদ্ধে, আমার বিরুদ্ধে হয় নাই। মামলা হয়েছিল ডিজিটাল নিরাপত্তা আইনে।
আচ্ছা ভাই, ডিজিটাল সাংবাদিক আমার বিরুদ্ধে 5টা মামলা হয়েছিল 2001 থেকে 2007 আমলে। তখন তো ডিজিটাল নিরাপত্তা আইন ছিল না। মামলা দেওয়ার জন্য কোনো আইন লাগে না। সরকার চাইলে সাংবাদিকের বিরুদ্ধে যে কোনো মামলা দিতে পারে। এখন ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিচ্ছে না, সোজা খুনের মামলা দিচ্ছে। পার্থক্যটা কি? ডিজিটাল নিরাপত্তা আইনে দিলেই মামলা অপরাধ, আর খুনের মামলা অপরাধ না। আমার কথা হচ্ছে উদ্দেশ্যটা একই। ওইখানেও উদ্দেশ্য ছিল ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে একটা আইওয়াস, যে সাংবাদিকদেরকে দমন করা। আর এখন হচ্ছে সাংবাদিকদেরকে দমন করা খুনের মামলা দিয়ে, অমুকের মামলা দিয়ে, তমুকের মামলা দিয়ে, চাকরিচ্যুত করে, কার্ড বাতিল করে, প্রেস ক্লাবের সদস্যপদ বাতিল করে, ব্যাংক হিসাব জব্দ করে, দুদকে অমুক দিয়ে। তো এইসব কালচার, এইসব প্র্যাকটিস ভালো না। আমি সেটাই বলতে চাচ্ছি। সাংবাদিকতা একটা মহৎ পেশা। এই পেশার মাধ্যমে মানুষের সেবা করার সুযোগ আছে। এখন সেটি যদি রাষ্ট্র সেই সুযোগ বন্ধ করে দেয়, মালিক পক্ষ তো আরো সুযোগ দিবে না, কারণ মালিক তো সরকারের কথার বাইরে যাবে না। যেই সরকারই আসুক তার কথা শুনতেই হবে, কারণ ভয় থাকে যে কখন লাইসেন্স বন্ধ করে দেবে। আমি তো নিজে একবার ভিকটিম, 21 টেলিভিশন বন্ধ হয়ে গিয়েছিল বা করে দেওয়া হয়েছিল, বা যেভাবেই হোক। তা আমি জানি যে একটা কথা বলবো, মালিক আমাকে বলবে যে এই তুমি এত কথা বলো, আমার 800 লোকের পেটে লাথি মারবা নাকি? আমি চুপ হয়ে যাব। সো আসছি এই এইগুলি করে প্রশ্নের উত্তরে আমি সাংবাদিকতা হবে না।